যাক, একটা গর্ত হয়ে গেল, এবার অন্যটা করতে হবে। কিরে, হলো? হ্যাঁ, হয়ে গেছে। এবার গর্ত দিয়ে এই ইঁদুরগুলোকে কোষাগারের ভেতর ঢুকিয়ে দিয়ে গর্তের মুখগুলো ভালো করে বন্ধ করে দিবি। রবিবার রাতে এসে গর্তগুলোর মুখ আবার খুলে একটা গর্ত দিয়ে আচ্ছা সে ওই যে যা বলেছি সেটার ধোঁয়া ঢুকিয়ে দিলেই অন্য গর্তটা দিয়ে কাজ হাসিল হয়ে গেলে গর্তের মুখগুলো আবার ভালো করে বন্ধ করে দিতে হবে, কেউ যেন বুঝতে না পারে দেওয়ালে ফুটো করা হয়েছিল। বাবা, কত বড় রাজপ্রাসাদ বানিয়েছে কৃষ্ণ! আমার আমলেও তো এত বড় প্রাসাদ ছিল না। ওহ, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। একদিন মিথ্যে ঘটনায় আমাকে ফাঁসিয়ে এই রাজত্ব আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল ওই নচ্ছারটা। এবারে আমি এর প্রতিশোধ নেব, না হলে যে আমার বুকের জ্বালা কিছুতেই জুড়োবে না। কি এই সাত সকালে রাজপ্রাসাদের সামনে আবার কে দাঁড়িয়ে রে বাবা? মশাই, এই সাত সকালে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন কেন? মহারাজের সাথে দেখা করতে চান বুঝি? আমার এই সাদা চুলদারির জন্য না গোপাল মনে হয় আমাকে চিনতে পারেনি। যাক বাবা, বাঁচা গেল। কি হলো মশাই, উত্তর দিচ্ছেন না কেন? মহারাজের সাথে দেখা করতে চান? না না, দেখা করতে চাই না। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? না না, এমনি এমনি দাঁড়িয়ে এই প্রাসাদটাকে দেখছিলাম। আহা, কি সুন্দর প্রাসাদ, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। তা এই প্রাসাদে কে থাকে? আমাদের মহারাজ, মহারাজ কৃষ্ণচন্দ্র। কেন, তার নাম শোনেননি? হ্যাঁ, মনে হচ্ছে কোথাও যেন শুনেছি বটে নামটা। বুঝলেন কিনা, কৃষ্ণনগরে আমার তো এই প্রথম আসা। তাহলে চারপাশটা ভালো করে ঘুরে ফিরে দেখুন। এটা যেন আরো মোটা হয়েছে। দাঁড়া, দেখাচ্ছি তোর আর তোর মহারাজের মজা। আমায় ডেকেছিলেন জাহাপানা? হ্যাঁ, আচ্ছা, কৃষ্ণচন্দ্র ঠিকঠাক খাজনা পাঠাচ্ছে তো? হ্যাঁ হুজুর, হ্যাঁ, এই কদিন আগেও এক কিস্তি খাজনা পাঠিয়েছে। আচ্ছা উজির, তোমার মনের মধ্যে কোনো খটকা লাগছে না? কিসের খটকা খোদাবান্দ? এই যে কৃষ্ণচন্দ্র না চাইতেই খাজনা মিটিয়ে দিচ্ছে, কোনোদিন ওর খাজনা বাকি পড়ছে না। আচ্ছা উজির, হিসেবের কারচুপি করে কম আয় দেখিয়ে ও আমাকে ঠকিয়ে যাচ্ছে না তো? না না হুজুর, না না, হে কি করে সম্ভব? কৃষ্ণচন্দ্রের দেওয়া সব হিসেব আমি নিজে পরীক্ষা করে দেখিনি। না না না, এ কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয় উজির সাহেব? কৃষ্ণের মতো পাজি রাজার পক্ষে না সবই সম্ভব। আর ওই ধূর্ত গোপাল যখন তার সাথী, আমার মতে পুরো হিসেবটাই না জাল। এই, তুমি কে বলো তো? বলা নেই কওয়া নেই দুম করে আমার ঘরের মধ্যে ঢুকে পড়লে কোন সাহসে? যে সাহসে একদিন আপনার এই ঘরে আমার অবাধ যাতায়াত ছিল। তোমার কথার মানে তো কিছুই বুঝতে পারছি না। এই হিয়ালি ছেড়ে কলচা করে বলো তো তুমি কে? আমায় চিনতে পারলেন না নবাব বাহাদুর? অবশ্য অনেকদিন তো হয়ে গেছে। তারপরে আমার মুখ ভর্তি সাদা চুল আর দাড়ি, না চেনাটাই স্বাভাবিক। তবুও একবার ভালো করে তাকিয়ে দেখুন তো, বলুন তো চিনতে পারেন কিনা। খুব চেনা চেনা লাগছে, কিন্তু আচ্ছা তুমি কি না 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 তুমি কি বলুন বলুন। বংশীচন্দ্র? ঠিক ধরেছেন, আমি সেই হতভাগ্য বংশীচন্দ্র। শুধু আতরের গন্ধ মেশানো গুলাবি রসগোল্লা খাবার অপরাধে আপনি যাকে একদিন সিংহাসন থেকে উৎখাত করেছিলেন।
আর সেই জায়গায় বসিয়েছিলেন আমার ভাইপো ওই পাজি কৃষ্ণচন্দ্রকে। বুঝলাম, কিন্তু কৃষ্ণচন্দ্রের দেওয়া হিসেব জাল বলছো কেন? কারণ আমার মনে হয় ওই হিসাবে না আয় কম আর ব্যয় বেশি দেখিয়ে আপনাকে দিনের পর দিন ঠকানো হচ্ছে। আচ্ছা, যা বলছো তা তুমি প্রমাণ করতে পারবে তো? একবার সুযোগ দিয়ে দেখুন না প্রমাণ করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে একজন পোক্ত হিসাব পরীক্ষক আর তুমি কৃষ্ণনগরে যাবে, বুঝলে? 3 বছরের সব হিসাব পরীক্ষা করতে। হিসাবে কোন রকম কারচুপি ধরা পড়লে আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়ে নেব, আর বাকি সকলের হবে কারাবাস। আর আমার কি হবে জাহাপনা? তোমাকে আবার তোমার রাজ্য ফিরিয়ে দেবো। কৃষ্ণ, একদিন গোপালের পরামর্শে এই নবাবের কানে বিষ ঢেলে তুই আমাকে সর্বশান্ত করেছিলি। এবারে দেখ আমি তোর কি হাঁড়ির হাল করি। উজির, এক্ষুনি কৃষ্ণচন্দ্রকে পত্র লেখো। গেল গেল গেল, সর্বনাশ হয়ে গেল। এবার এবার আমার রাজ্য যাবে, গর্দান যাবে, আর তোমাদের সকলের হবে কারাবাস। কেন মহারাজ, কে আমাদের এমন শাস্তি দেবে? কে আবার দেবে? দেবে আমার দণ্ডমুণ্ডের কর্তা, মুর্শিদাবাদের নবাব। এই যে তার চিঠি। আমাদের অপরাধ? আমরা নাকি দিনের পর দিন, বছরের পর বছর নবাবের কাছে সাজানো হিসেব পাঠিয়ে তাকে ঠকিয়েছি। তা দিনের পর দিন যথাসময়ে খাজনার টাকা নেবার সময় এসব কথা তো তাঁর মনে আসেনি। তাহলে আজ এতদিন বাদে এসব কথা উঠছে কেন? কেন উঠছে সেটা তিনিই জানেন। চিঠিতে শুধু লিখেছেন তার এক পরামর্শদাতা আর একজন পোক্ত হিসেব পরীক্ষক 3 বছরের হিসেব পরীক্ষা করতে কৃষ্ণনগরে আসছে। বুঝেছি, তার মানে আমাদের নতুন করে বিপদে ফেলতে নবাব বাহাদুরের এটা নতুন চাল। কোনো চিন্তা করবেন না মহারাজ, ওরা ঘাড় উঁচু করে আসবে আর মাথা নিচু করে চলে যাবে। আচ্ছা মন্ত্রীমশাই, আমাদের হিসেবপত্র ঠিক আছে তো? না মানে না মানে সব আবার কি? মানে কোনোদিন তো ভাবিনি যে নবাব বাহাদুর হিসেব পরীক্ষা করতে চাইবেন, তাই ওই সামান্য একটু এদিক ওদিক হয়ে আছে আর কি। হ্যাঁ, তার মানে সব কিছু ছড়িয়ে রেখেছেন, তাই তো? মন্ত্রী, ইচ্ছে হচ্ছে তোমার গর্দানটাই আমি আগে নিয়ে নিই। না না, এখন এসব রাগারাগি করে কোনো লাভ হবে না মহারাজ। তার চাইতে নবাবের লোকজন এসে পড়ার আগেই কি করে হিসেবের খাতা ঠিকঠাক করে ফেলা যায় সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। এটা কিন্তু ঠিকই বলেছে গোপাল। তাহলে তাই করো। দেখো আমার গর্দান আর তোমাদের কারাবাস বাঁচাতে পারো কিনা। ও বাবা, এ কি করে রেখেছেন মন্ত্রীমশাই? গেল বছরে আয়ের থেকে ব্যয় বেশি দেখিয়ে রেখেছেন। হ্যাঁ, তা আমি কি করব? মহারাজই তো বলেছিলেন আয় কম দেখাতে। তা হয়তো বলেছিলেন, কিন্তু কম দেখাতে দেখাতে এমন হাল করে রেখেছেন যে আয় কম আর ব্যয় বেশি হয়ে গেছে। এখন ওদের চোখে পড়লে কি আর রক্ষে থাকবে? তাহলে এখন কি করব? খাতার পাতা পাল্টে ফেলে এমন হিসেব লিখুন যেখানে ব্যয় বেশি হলেও আয়ের থেকে যেন বেশি না হয়। হ্যাঁ, কিন্তু এসব করতে গেলে তো সময় লাগবে। লাগবে, প্রয়োজন হলে সারা রাত জেগে কাজ করতে হবে। মনে রাখবেন, ওরা যখন তখন এসে পড়তে পারে কিন্তু। সারা রাত জেগে? ওরে বাবা, কি গেরো! কি গো গোপাল, সব ঠিকঠাক হয়ে গেছে তো? আপ্রাণ চেষ্টা চলছে মহারাজ। চেষ্টা নয়, যা করার তা আজকের মধ্যেই করতে হবে। এই মাত্র মুর্শিদাবাদ থেকে ঘোড়সওয়ার এসে জানিয়ে গেল ওরা আগামীকালই আসছে। আগামীকালই?
সর্বনাশ! শোনো, ওরা এলেই ওদের সম্বর্ধনাটা মানে তোয়াজটা যেন বেশ ভালো হয়। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, সংস্কৃততে এমন সাধু সম্ভাষণ জানাবো যে গলে একেবারে জল হয়ে যাবে। ওই ওই ওরা আসছে। আরে এই লোকটাকেই তো কদিন আগে রাজপ্রাসাদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম না? হে স্বজন, আপনাদের জানাই সুস্বাগতম। এই পণ্ডিত, এইসব সুস্বাগতমের ভ্যানতারা থামাও। কৃষ্ণচন্দ্র, আমাদের এক্ষুনি তোমার কোষাগারে নিয়ে চলো। সেদিন ঠিক বুঝতে পারিনি, আজ কিন্তু লোকটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন দেখেছি, কোথায় 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 যেন দেখেছি। কি হলো কৃষ্ণচন্দ্র, দাঁড়িয়ে রইলে কেন? কোষাগারে নিয়ে চলো। না মানে বলছিলাম কি, মানে এতটা পথ এসেছেন, তাই যদি একটু ওই জলযোগ মানে। ওসব শুকনো আদিক্ষেতার কোনো প্রয়োজন নেই। আমরা কাজের মানুষ, কাজ করতে এসেছি, কাজ করেই ফিরে যাব। চলুন তাহলে। এটা হিসেব? এবার তোকে না আর কেউ রক্ষে করতে পারবে না রে কৃষ্ণ। নবাবের হাতে ঠিক তোর গর্দান যাবে। কি হিসাব পরীক্ষক, তুমি কি বলো? আগে পুরো জাল হিসেব, বছরের পর বছর এই মিথ্যে হিসেব দাখিল করে ওই নবাব বাহাদুরকে আমাদের এই মহারাজ কৃষ্ণচন্দ্র ঠকিয়ে গেছেন। এ কি বলছেন আপনারা? ঠিকই বলছি রে কৃষ্ণ। ওরে, নবাবের কানে বিষ ঢেলে রাজা হওয়া খুব সহজ, কিন্তু রাজত্ব চালানো কিন্তু খুবই কঠিন কাজ। তুই একটা অপদার্থ রাজা, বাজে রাজা, জালিয়াত রাজা। এতক্ষণে যেন লোকটাকে চিনতে পেরেছি। তা তো বলবেনই, অনেক দিন আগে রাজ্য খুইয়ে এখনো গায়ের ঝাল মেটেনি দেখছি। তাই অযথা আমাদের হিসাবকে জাল প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন। মুখ সামলে গোপাল। ওনাকে এসব কি বলছো গোপাল? উনি চটে গেলে তো আমাদের মহা বিপদ। ওনাকে তোয়াজ করলেও বিপদ কিছু কমবে না মহারাজ। ওহ, তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বোধগম্য হচ্ছে না। নবাবের এই নতুন পরামর্শদাতাকে এখনো চিনতে পারলেন না? ইনি আপনার কাকা, এ রাজ্যের পূর্বতন রাজা বংশীচন্দ্র। কি খুড়োমশাই, ঠিক বলছি তো? কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বংশীচন্দ্র। তবে খবরদার, খবরদার কাকা বলে ডাকবি না আমায়। তোর সাথে না আমার আর কোনো সম্পর্ক নেই। চলে এসো হিসাব পরীক্ষক। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। তবে যাবার আগে এই কোষাগারের দরজায় তালা লাগিয়ে দেব। চাবি থাকবে আমার কাছে, আর তালার ওপর গরম গালা দিয়ে নবাব বাহাদুরের মোহর লাগিয়ে দিয়ে চলে যাব। কেউ আর কোষাগারের দরজা খুলে হিসেবের খাতায় কোনো রকম কারিকুরি করতে পারবি না। এরপরে যা করবেন নবাব নিচে এসে করবেন। কাকা, দয়া করো, দয়া করে আমাকে এই মিথ্যে অপবাদের হাত থেকে বাঁচাও। ভালো করে দেখলেই বুঝতে পারবে হিসেবে কোনো জাল জোচ্চুরি করা নেই। কেন বাঁচাবো, কেন? মনে নেই একদিন আমার সঙ্গে কিরকম জোচ্চুরি করে তুই এই সিংহাসন দখল করেছিলি? ভুল বললেন খুড়োমশাই, ওটাকে দখল করা বলে না, ওটাকে বলে উদ্ধার করা। কারণ একদিন এই রাজ্যের রাজা ছিলেন আমাদের মহারাজের বাবা। উনি যখন মারা যান তখন আমাদের মহারাজ ছোট ছিলেন বলে আপনি হয়েছিলেন কেবলমাত্র তত্ত্বাবধায়ক রাজা। গোপাল! আর মহারাজ বড় হবার পরেও আপনি যখন সিংহাসন ছাড়ছিলেন না, তখন উনি সেটা বুদ্ধির জোরে উদ্ধার করেছিলেন মাত্র। ও, এত বড় কথা। ঠিক আছে, তাহলে দেখিস দেখিস তাহলে তোদের পরিণতি। হিসাব পরীক্ষক, এক্ষুনি এদের কোষাগার থেকে বের করে দরজায় তালা দিয়ে মোহর লাগিয়ে দাও। কেলে পচা, এই কেলে পচা, বাড়ি আছিস? কি ব্যাপার গো গোপাল দাদা, হঠাৎ আমার বাড়িতে পায়ের ধুলো দেওয়ার কারণ? কারণ অতি গুরুচরণ, তাই না বলে কয়ে তোর বাড়ির চরণ রাখতে এলাম। শোন, কথা আছে, খুব গোপনে একটা কাজ করতে হবে তোকে। কি কাজ গো গোপাল দাদা? সেটা কানে কানে বলবো।
একটা গর্ত হয়ে গেল, এবার অন্যটা করতে হবে। কিরে হলো? হ্যাঁ, হয়ে গেছে। এবার গর্ত দিয়ে এই ইঁদুরগুলোকে কোষাগারের ভেতর ঢুকিয়ে দিয়ে গর্তের মুখগুলো ভালো করে বন্ধ করে দিবি। রবিবার রাতে এসে গর্তগুলোর মুখ আবার খুলে একটা গর্ত দিয়ে আচ্ছা সে ওই যে যা বলেছি সেটার ধোঁয়া ঢুকিয়ে দিলেই অন্য গর্তটা দিয়ে কাজ হাসিল হয়ে গেলে গর্তের মুখগুলো আবার ভালো করে বন্ধ করে দিতে হবে। কেউ যেন বুঝতে না পারে দেওয়ালে ফুটো করা হয়েছিল। আমার হাতের সূক্ষ্ম কাজ তো তুমি জানো, এমন শিল্পকর্ম করে দেব না যে বোঝে কার সাধ্যি। আজ বাদে কাল নবাব আসবেন, এদিকে গোপালের পাত্তাই নেই। জানি না কি যে হবে। উহ, চিন্তায় আমার মাথার ভেতর কেমন সব জট পাকিয়ে যাচ্ছে। শোনো, আমি বলি কি, গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন ব্যাপারটা ওর ওপরই ছেড়ে দাও। আমার স্থির বিশ্বাস ও কিছু একটা করবেই। করার নমুনা তো দেখছো, কাল থেকে বাবু একেবারে বেপাত্তা। কোথায় এই দুর্দিনে পাশে পাশে থাকবে তা নয়, পায়ে সর্ষে লাগিয়ে যেন নিচে বেড়াচ্ছে। না মহারাজ, অনেক খুঁজেও গোপালের টিকিটাও দেখতে পেলাম না। আচ্ছা মহারাজ, এই বিপদের দিনে সে আবার মাসির বাড়ি সরে পড়লো না তো? তাতে কি আপনার কোনো সুবিধে হবে মন্ত্রী মশাই? যদি সুবিধে হয় তাহলে বলুন, আমি না হয় মাসির বাড়ি চলে যাই। কি হচ্ছে কি গোপাল? গোপাল, এটা কিন্তু হাসি মশকরা করার সময় নয়। তাই তো, ভয়ে আমার হাত পা কেমন পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। সুযোগ থাকলে চাকরি ছেড়ে পালাতাম। আবার বলছি মহারাজ, অযথা ভয় পাবেন না। ওই নবাবই আসুক কিংবা ফকির, কেউ কিন্তু আপনার কিচ্ছুটি করতে পারবে না। ভেতরে ভেতরে কাজের কাজ যা করার তা করে যাচ্ছে গণেশ বাহনের দল। তুমি যে কি করছো, কি বলছো, কিছুই বুঝতে পারছি না গোপাল। আপনার তো বোঝার দরকার নেই মহারাজ, আপনি শুধু ভালো করে খেয়ে দিয়ে আরাম করে ঘুম মারুন। ওস্তাদের মার হবে শেষ রাতে। রানীমা, মহারাজকে আজ ভালো করে রেঁধে বেড়ে খাওয়ান তো। আহ, চিন্তায় চিন্তায় মহারাজের মুখটা কেমন শুকিয়ে গেছে। আমি আসি মহারাজ, মনে রাখবেন কাল সোমবার নবাব এলে যথা সময়ে যথাস্থানে আপনার সাথে দেখা হবে। কিরে, কাজ এগোচ্ছে? এগোচ্ছে মানে পুরো দৌড়চ্ছে। এই দেখো না, দেখো। কৃষ্ণচন্দ্র, আসুন আসুন নবাব বাহাদুর, ভিতরে আসুন আসুন। তোমার আতিথেয়তা গ্রহণ করতে আমি আসিনি, আমি এসেছি তোমার হিসাবের খাতা পরীক্ষা করতে। সর্বপ্রথম আমাকে কোষাগারে নিয়ে চলো। বংশীচন্দ্র, কোষাগারের তালা খোলো। আজ যে কৃষ্ণের কি হাল হবে না সেটা ভাবলেই বুকের ভেতরটা কেমন নেচে নেচে উঠছে। এ কি, এসব কি করে হলো? হিসাবের খাতা এভাবে কুচি কুচি করে কাটা কেন? এই খাতা দেখে আমি গোষ্ঠীর পিণ্ডি কি হিসাব বুঝবো বলো দেখি? কে করলো এসব? কৃষ্ণচন্দ্র, বলুন জাহাপানা। কে কাটলো হিসাবের খাতা? জবাব দাও। অপরাধ না নিলে বলি,
মহারাজ কি করে এর জবাব দেবেন জাহাপনা? কেন দেবে না? কোষাগার যখন ওর, তখন তো উত্তর ওকেই দিতে হবে। মানছি এই কোষাগার মহারাজের, কিন্তু এই কোষাগারে চাবি মেরে দিয়ে গিয়েছিল কে? মানে? আপনার মোহরের ছাপ মারা তালাবন্ধ কোষাগারের চাবি কার কাছে আছে? হ্যাঁ, কি বলছো কি? বেশি কিছু বলছি না হুজুর, শুধু বলতে চাইছি চাবি যার কাছে থাকে ভেতরের জিনিসের দায়িত্ব তো তারই। তাই তালাবন্ধ কোষাগারের ভেতর হিসেবের খাতা কে কুচি কুচি করে কেটেছে তা আমরা বলতে না পারলেও চাবি যার কাছে ছিল সেই হয়তো ভালো করে বলতে পারবে, তাই না জাহাপানা? বংশীচন্দ্র! আগে হুজুর, কে করেছে এসব? সেটা আমি কি করে বলবো হুজুর? আবার তোমার বদমাইশি? একবার এই বদমাইশির জন্য যথেষ্ট সাজা পেয়ে শিক্ষা হয়নি তোমার? কৃষ্ণচন্দ্রের নামে আজে বাজে কথা লাগিয়ে আমায় এখানে টেনে এনেছো, আর গোপনে হিসেবের খাতা কুচি 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 করে কেটে আমার সঙ্গে মস্করা দেখাচ্ছি তোমায় মজা। আপনার কোথাও ভুল হচ্ছে জাহাপনা। ভুল হচ্ছে না, ভুল হয়েছিল। তোমার মতন এক লোভী হিংসুটে লোকের কথা বিশ্বাস করাটাই আমার মারাত্মক ভুল হয়েছিল। এই গোপাল, তুমি না থাকলে আজ হয়তো বিনা দোষে কৃষ্ণচন্দ্রকে কঠিন সাজা দিয়ে বসতাম। তা সাজা দেবার যখন এতই ইচ্ছে তখন দিন না, সাজা দিন। কাকে? কেন, শয়তানের শিরোমণি এই বংশীচন্দ্রকে? ঠিক বলেছো, একেই শাস্তি দেবো। আর এর শাস্তি হলো মৃত্যু, মুর্শিদাবাদের কারাগারে বন্দী হয়ে থাকা। হ্যাঁ, মরে যাবো জাহাপনা, মরে যাবো, একেবারে মরে যাবো। একদিন যে নিজের ভাইপোকে সিংহাসন দিতে অস্বীকার করেছিল, এতদিন পরেও যে নিজের ভাইপোর নামে মিথ্যা অপবাদ দিয়ে বিপদে ফেলতে যায়, তার মতন লোকের মরাই উচিত। সেনাপতি, একে কারাগারে নিয়ে যাও। তাহলে জাহাপানা, আমাদের মহারাজ জোচ্চোর নয় তো? না 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 না, খুব সচ্চা আদমি। শুধু মধ্যিখান থেকে ওই নচ্ছার বংশী এসে আমার কানের ভেতরে এমন বাঁশি বাজালো যে মাথাটা কেমন গুলিয়ে গিয়েছিল। তা সাচ্চা আদমির কোনো ইনাম হবে না হুজুর? হবে হবে হবে, জরুর হবে। আর সেটা হচ্ছে আগামী 2 বছরের জন্য খাজনা মুকুব। তাহলে আপনিও খুব আচ্ছা আদমি। আচ্ছা আদমি, লাজবাব। এবার তাহলে প্রাসাদে চলুন জাহাপানা, একটু বিশ্রাম নেবেন। হ্যাঁ চলো।